স্যার স্যার আমাকে ছেড়ে দিন স্যার, আমি কিচ্ছু বলবো না। তুই বলবি না, তোর বাপ বলবে। আজ আজ মেরে ফেললেও একটা কথা মুখ দিয়ে বেরোবে না। তাই বুঝি? তাহলে দেখি কতক্ষণ না বলে থাকতে পারিস। মুখ খুললো না স্যার, দেখুন না 1 ঘন্টা ধরে ডোজ চলছে কিন্তু কিছুতেই বলছে না। তোদের দ্বারা আর কিছু হবে না। বলিসনি তো কিছু? বেশ করেছিস, অনেকদিন তোর মতো কাউকে পাইনি। সবাইকে দুঘা দিলেই সব ঘর ঘর করে বলে দেয়। এ কে আছিস? একে টেবিলের ওপর উল্টো করে শোয়া। পেছনটা অনেকক্ষণ রেস্ট নিয়েছে। আস্তে আস্তে কর, তাড়াহুড়ো নেই। হ্যাঁ, হাতটা আরেকটু টাইট কর, লুজ হয়ে গেছে। পাটা আরেকটু ফাঁক হবে, ব্যাস একটু, জাস্ট পারফেক্ট। হ্যাঁ, এবার প্যান্টটা খোল। আপনি আপনি করতেটা কি চাইছেন? জামাই আদর, কাল জামাই ষষ্ঠী তো মুখার্জি বাবু, এটা ঢুকে যাবে না? হ্যাঁ স্যার, হয়ে যাবে। মুখার্জি বাবু নোট করুন। স্যার আপনি তো পুরো ম্যাজিশিয়ান। তোরাও হয়ে যাবি, নতুন ঢুকেছিস তো, তাই এখনো হাত পাকেনি। কখন আসছো? বেরোতে হবে তো। এই তো আসছি, তুমি সব গুছিয়ে নিয়েছো তো? আরে বাবা, সব গোছানো কমপ্লিট। তুমি এবার এসো জলদি, নইলে ট্রেনটা মিস হবে। আর বেরোনোর দিনেই তোমাকে অফিস যেতে হয়। আসছি আসছি। শোন, এটাকে কাস্টডিতে ঢুকিয়ে একটা চার্জশিট রেডি কর। সফট কপিটা আমায় হোয়াটসঅ্যাপ করে দিস, বাকিটা আমি ফিরে এসে দেখছি। এবারে না গেলে আর স্যারকে আসতে দেখবি না। লালবাজারের দেওয়ালের ছবিতে দেখবি উইথ রজনীগন্ধার মালা। যাক গে, এলাম। যেটা বললাম সেটা সেরে রাখবি। কুইটসেল ফিল্মসে আপনাদের সকলকে স্বাগত। একটা লম্বা বিরতির পর আমরা আবারও ফিরে এলাম অরিজিনাল অডিও বুক সিরিজ নিয়ে। আজ শুনবেন কুইটসেল ফিল্মস অরিজিনাল অডিও বুক সিরিজের বিশেষ সেগমেন্ট কপ সিরিজের গল্প অভিশপ্ত অরণ্য। গল্প রচনায় সৌপ্তিক দে। শুরু হচ্ছে অভিশপ্ত অরণ্য। সস্ত্রীক সমাদর চলেছে উত্তরবঙ্গের ডুয়ার্সের পথে। চারিদিকের সৌন্দর্যে মুগ্ধ হয়ে ঈশা যেন ট্রেনের জানলার বাইরে থেকে চোখ ফেরাতেই পারছে না। সমাদর ট্রেনের সিটে তার প্রিয় বইতে মুখ গুজে বসে আছে। কি গো, কাল রাত থেকেই একই বই পড়ে যাচ্ছ। আরে বাইরেটা একবার দেখো। এই নিয়ে বোধহয় 10 বার হলো এই রাস্তায়। তাতে কি, আমি 100 বার আসলেও মনে করবো যেন প্রথমবার এলাম। এই, আমরা নাইট সাফারি করবো তো? না, সরকার থেকে নাইট সাফারি এখন পুরোপুরি বন্ধ, তবে চাইলে জঙ্গল ওয়াকটা করতে পারি। কথা বলতে বলতে তারা পৌঁছলো নিউ ম্যাল জাংশন, যেখান থেকে গাড়ি নিয়ে তারা চলল তাদের থাকার জায়গায়। পুলিশ থেকে তাদের জন্য ব্যবস্থা করা হয়েছে জলপাড়া জঙ্গলের মধ্যে একটি বাংলোতে। পথে যেতে যেতে সারা রাস্তা ঈশা প্রায় কোনো কথাই বলল না, শুধুমাত্র নিজের ফোনে ছবি তুলে গেল। সমাদদারও ক্যামেরাটা বার করে মাঝে মাঝে 2-4খানা ছবি তুলছে। কিছুক্ষণ পর তারা ঢুকলো জঙ্গলের মধ্যে। দুপাশে সবুজে ঘেরা জঙ্গলের গভীরতা তাদের আকর্ষণ গ্রাস করল। রাস্তায় পড়ে থাকা শুকনো পাতার ঢেউ তুলে গাড়ি ছুটছে, আর মাঝে মাঝে ঝোপের ভেতর থেকে দেখা দিয়ে পালিয়ে যাচ্ছে ময়ূর ও বনমোরগ। যেন নিজেদের ভাষায় তারা তাদের স্বাগত জানাচ্ছে। দূর থেকে শোনা যাচ্ছে হাতির ডাক। কিছুক্ষণ পর ঈশা বলে উঠল, ওই দেখো হরিণ। আচ্ছা, এই জঙ্গলে বাঘ আছে? গাড়িতে পুলিশের একজন লোক ছিল, নাম জগদীশ। সে বলল, বাঘ এই জঙ্গলই ছিল ম্যাডাম, এখন আছে কিনা কইতে পারবো না।
তবে জলপাড়ার জঙ্গলে থাকতে পারে। কেন, সেরকম কিছু ইঙ্গিত পাওয়া গেছে নাকি? বছরখানেক আগে একজন কাঠুরিয়ার মৃতদেহ পাওয়া যায় ওই জঙ্গল থেকে। বাঘে খেয়েছিল? হ্যাঁ, ঘাড়ের কাজটা খেয়েছিল, কিন্তু সেটা বাঘ না হয়ে হায়না জাতীয় কিছু হতে পারে। বন দপ্তরের লোকেরা খোঁজাখুঁজি করে কিন্তু বাঘের কোনো সন্ধান পায়নি। আপনার মনে হয় জঙ্গলে ঘোরাঘুরি করার অভ্যাস আছে? কি করে বুঝলেন স্যার? ডান হাতে একটা কাটা দাগ দেখছি, আর তাছাড়াও জুতোতে মাটি লেগে আছে। আশ্চর্য নেশা আপনার স্যার। কালই লেগেছিল। আসলে জঙ্গলটা ঘোরা না আমার এক নেশা। আমার বাবা কাকা দাদু এরা তো সব শিকারী ছিল কি না। এখন পুলিশের চাকরিতে অত আর যাওয়া হয় না, কিন্তু সময় পেলেই মাঝে মাঝে ঘুরে আসি। আচ্ছা, আপনার ভয় করে না? না ম্যাডাম, ওই এক পাগলা হাতি আর এক সাপ, ওই দুটো ছাড়া বিশেষ কোনো ভয়ই নেই। কথা বলতে বলতে তারা পৌঁছলো জলপাড়া ট্যুরিস্ট লজে। সেখান থেকে তারা গেল তাদের নিজেদের রুমে। রুমের জানলা খুলতেই সামনে ঈশা দেখল এক অপরূপ সুন্দর দৃশ্য, যেন কেউ নিজের মনের মতো রং তুলি দিয়ে এঁকে দিয়েছে। ওয়াও, দেখো একবার সামনেটা। বিশ্বাস করো, এই প্রথমবার আমাকে কেউ এত সুন্দর একটা জায়গায় ঘুরতে নিয়ে এলো। তাই বুঝি? সামনে সবুজে ঘেরা জঙ্গল, আর মাঝখান দিয়ে বয়ে চলেছে কোনো এক নদী। দূরে ছোট ছোট টিলা দেখা যাচ্ছে। মাঝে মাঝে শোনা যাচ্ছে ময়ূর ও নানা পাখির ডাক। এই নদীটাতে নাকি মাঝে মাঝে বাইসন, হাতি জল খেতে আসে। তুমি ফ্রেশ হয়ে নাও, আমি একটু নিচ থেকে আসছি। দুপুরে সমাদদার আর ঈশা খাবার জায়গায় খেতে বসলো। তখন তারা শুনতে পেল আশেপাশে লোকেরা বলাবলি করছে, এই কাল হাতি বেরিয়ে পাশের গ্রাম পুরো নষ্ট করে দিয়েছে। হ্যাঁ, অনেকগুলো একসাথে বেরিয়ে এসেছিল। গত 1 মাস ধরে এই একই জিনিস চলছে। এই কি নিয়ে কথা বলছে ওরা? হাতি বেরিয়েছিল বলছে নাকি? হ্যাঁ, নাইট ওয়াকে। উফ, তুমিও না, ধুর। এরপর তারা বেরোবে জঙ্গল সাফারিতে। হঠাৎ খেতে খেতে তারা একজনের গলা শুনতে পেল। নমস্কার স্যার। নমস্কার। সমাদদার দেখল একজন মাঝারি হাইটের মহিলা, পরনে একটা সবুজ রঙের কুর্তি আর জিন্স, হাতে একটা ক্যামেরার ব্যাগ, চোখে চশমা। আপনি কলকাতা পুলিশের ইন্সপেক্টর শশাঙ্ক সমাদদার না? আগে হ্যাঁ, আর ও আমার স্ত্রী ঈশা। নমস্কার, আমি মোহিনী সেন। আমি বটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার স্টুডেন্ট। এখানে কিছু প্ল্যান্টস নিয়ে রিসার্চ করতে এসেছি। এর আগেও 2বার এসেছি, এটা আমার 3rd টাইম। তা কিছু পেলেন? লউঘের জঙ্গলে কয়েকটা স্যাম্পল পেয়েছি। জল পড়াটা এখনো দেখা হয়নি। ইনফ্যাক্ট আজই যাওয়ার ইচ্ছা আছে। আচ্ছা, আপনারা কি আজ বেরোচ্ছেন নাকি? হ্যাঁ, এই লাঞ্চ করেই জিপ সাফারিতে বেরোবো। ওকে, আলাপ হয়ে খুব ভালো লাগলো। বাই দ্য ওয়ে, সন্ধেবেলা এই পাশেই আদিবাসী নৃত্য হয়, চলে আসবেন, খুব ভালো লাগবে। নিশ্চয়ই যাব। আপনারা আছেন তো কদিন? এই 6-7 দিন। বেশ, দেখা হবে নিশ্চয়। এখন আসি, বাই। মোহিনী চলে গেল। সমাদদার আর ঈশা খাওয়া শেষ করে বেরিয়ে পড়ল জঙ্গলের উদ্দেশ্যে। জিপ নিয়ে তারা ঢুকে পড়ল জঙ্গলের মধ্যে। জিপের ছাদ নেই, তাই কিছুক্ষণ পর তারা দুজনেই উঠে দাঁড়িয়ে পড়ল এবং চারিদিক ভালো করে দেখতে লাগলো। ঈশা চোখে বাইনোকুলার লাগিয়ে এদিক ওদিক দেখছে। সমাদদার অবশ্য জিপ সাফারি উপভোগ করছে, সঙ্গে গাইড হিসেবে ছিল জগদীশ। এবারে কিন্তু আমরা গভীর জঙ্গলে ঢুকছি, সাবধান, পারলে বসে পড়ো। কেন? না, কোথা থেকে কোন বাঘ এসে আবার তুলে নিয়ে চলে যাবে। বাজে বকো না তো। যদিও গাড়িতেই একটা বাঘ আছে। হ্যাঁ হ্যাঁ, সেই তো, বুড়ো বাঘ। কিছু দূর যেতেই তাদের চোখে পড়ল কিছু ময়ূর, বন মোরগ আর কিছু হরিণ। জগদীশ বলল, এই জঙ্গলের মধ্যে দিয়ে একটা সুন্দর নদী গেছে, ওখানে
এখানে একটা ওয়াচ টাওয়ারও আছে, যাবেন? গেলে হয়তো কিছু জানোয়ারের দেখা পাবেন। সমাদ্দার আর ঈশা দুজনেই একসাথে বলল, নিশ্চয়ই। জগদীশ জিপ থামিয়ে হাতে একটা রাইফেল নিয়ে সমাদ্দার আর ঈশাকে নিয়ে নেমে পড়ল। কিছুটা পথ তারা হাঁটল। স্যার, জঙ্গলকে অনুভব করতে গেলে গাড়ি থেকে নয়, পায়ে হেঁটেই অনুভব করতে হবে, বুঝলেন? তারপর তারা পৌঁছলো সেই নদীটার সামনে। হঠাৎ জগদীশ বলে উঠল, স্যার তাড়াতাড়ি আসুন, আমাকে ফলো করুন। এই বলেই তারা জলদি জলদি ওয়াচ টাওয়ারটায় উঠে দেখলো যে দূরের জঙ্গল থেকে একদল হাতি আসছে সামনের নদীতে জল খেতে। কিছুক্ষণ পর সেই হাতির দল সামনে এলো। সেই দৃশ্য দেখে দুজনেই মুগ্ধ হয়ে গেল। সমাদ্দার ক্যামেরা বের করে অনেক ছবি তুলল। ঈশা একটু উত্তেজিত হয়ে চেঁচিয়ে ফেলায় সমাদ্দার এক ধমক দিয়ে বলল, আরে তোমার বাজখাই গলা শুনলে হাতিরা আর থাকবে না, চুপ করে দেখো। তারপর জগদীশকে জিজ্ঞেস করলো, আচ্ছা জগদীশ, একটা কথা ছিল। বলুন না স্যার। বলছি, হোটেলে সবাই বলা বলি করছিল যে কাল নাকি হাতি বেরিয়েছিল, কি ব্যাপার সেটা? ও আচ্ছা, আরে ওটা এখানকার নিত্যদিনের ব্যাপার স্যার। পাগলা হাতি হামেশাই এখানে বেরোয়, ওটা নিয়ে ভাবার কিছু নেই। বন্দুকের শব্দে সবাই চমকে উঠল, আর তার সাথে সাথে হাতিগুলো ডাকতে ডাকতে জঙ্গলের ভেতরে ঢুকে গেল। শুধু তাই নয়, সেই আওয়াজে জঙ্গলে আরও যেসব প্রাণীরা ছিল সবাই চেঁচামেচি শুরু করে দিল। কি ব্যাপার? জানি না স্যার, এখান থেকে চলুন, আমার মনে হয় এখানে থাকাটা বেশিক্ষণ সেফ হবে না। এক সেকেন্ড, পোচার? আরে না না, পোচার কেন হতে যাবে? হয়তো কোনো জানোয়ার গাড়ির সামনে এসে গেছে, আর গাইডের কাছে তো এয়ারগান থাকেই, তাই হয়তো। তারা যখন জিপে করে হোটেলের দিকে ফিরছে তখন তারা দেখতে পেল জঙ্গলের ভেতর থেকে বড় বড় ট্রাকে করে গাছের ডাল যাচ্ছে। জগদীশ, এই ডালগুলো কোথায় যাচ্ছে? বোধহয় জঙ্গলে যেসব গাছ পড়ে অবরোধ করে রেখেছিল সেগুলোকেই সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তারপর তারা সেখান থেকে গেল আদিবাসী নৃত্য দেখতে। যখন তারা সেখানে পৌঁছলো তখন সন্ধে নেমে গেছে। হঠাৎ মোহিনীর গলা শুনতে পেল, আসুন আসুন, অন টাইম, এই শুরু হবে এবার। আপনি জঙ্গলে গেছিলেন? হ্যাঁ গেছিলাম, তবে মোহিনীর ফোন বাজলো। এক্সকিউজ মি। হ্যালো। মোহিনী সাইডে গিয়ে ফোনে কথা বলল। এদিকে আদিবাসী নৃত্য শুরু হয়ে গেছে। ঈশা ব্যস্ত ছবি ভিডিও তুলতে। অন্যদিকে সমাদ্দার দেখল মোহিনী ফোনে কথা বলেই চলেছে। ভাবভঙ্গি দেখে একটু সিরিয়াস আর একটু আপসেট লাগলো। তারপর কোথায় যেন সে চলে গেল। সেদিন রাত্রিবেলা ডিনার টেবিলে আবার মোহিনী সেনের সাথে দেখা হলো সমাদ্দারের। জঙ্গলে গিয়েছিলেন তো? হ্যাঁ গেছিলাম, আপনিও তো গেছিলেন। হ্যাঁ আমিও গিয়েছিলাম। কিছু স্যাম্পল পেলেন? হ্যাঁ, রোজউডের স্যাম্পল পেয়েছি, আর কিছু পাইন গাছেরও পেয়েছি। সমাদ্দার কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, আচ্ছা, আপনি আজ যখন জঙ্গলে গেছিলেন গুলির আওয়াজ শুনেছিলেন? গুলির আওয়াজ? আগে হ্যাঁ। কই না তো, আসলে আমি একটু অন্যদিকে ছিলাম, তাই হয়তো মানে। আচ্ছা, কোন দিক থেকে এসেছিল বলতে পারেন? যতদূর মনে হয় উত্তর দিক থেকে। উত্তর? আচ্ছা, হবে হয়তো। আচ্ছা, আমি উঠি, কাল আবার বক্সারের দিকে যাব। আপনাদের কি প্ল্যান কালকে? আমরাও বক্সায় যাব। বাহ, তবে তো কাল দেখা হচ্ছে। শিওর। গুড নাইট। গুড নাইট। মোহিনী চলে গেলে সমাদ্দার ঈশাকে বলে, গোলমেলে ব্যাপার। কেন? বোটানির স্টুডেন্ট হয়ে এত বড় ভুলটা কি করে করলেন উনি? কি ভুল? রোজউড পাইন।
কেদার পাহাড়ি গাছ। জঙ্গলে তো আর এ গাছ পাওয়া যায় না। এই প্লিজ, ঘুরতে এসেছি, এখানে আবার কোনো কেসে জড়িও না। জড়ানোর ইচ্ছে তো নেই, কিন্তু সকাল থেকে যা যা হচ্ছে তাতে মনে হচ্ছে সামথিং ইজ রং। তুমি রুমে যাও, আমি একটা কল করে আসছি। ঈশা রুমে ফিরে গেল। সমাদ্দার কিছুক্ষণ ফোনে কারোর সাথে একটা কথা বলল, তারপর ফোন রেখে রুমের দিকে যাচ্ছে এমন সময় মিস্টার সমাদ্দার, একজন ফর্সা লম্বা ফিটফাট চেহারার ভদ্রলোক এগিয়ে এলেন। নমস্কার, আপনি এখানে? আপনাকে তো ঠিক চিনলাম না। চেনার কথাও না, তবে আমি আপনাকে চিনি। টিভিতে, কাগজে আপনার ব্যাপারে অনেক দেখেছি। এক কথায় বলতে পারেন আমি একজন আপনার খুব বড় ফ্যান। গোপালগঞ্জে যা কীর্তি দেখালেন সে কি আর কেউ ভোলে? ওই দেখুন, দেখেছেন, আমার নামটাই বলা হয়নি। নমস্কার, আমার নাম বিলাস মজুমদার। আমি যদিও কুচবিহারের ছেলে, কিন্তু সুযোগ পেলেই জঙ্গলে ঘুরতে আসি। তা আপনি কি কোনো তদন্তে নাকি? আগে না, আমি যাকে বলে পিওর হলিডে। ভালো করেছেন মশাই। সারা বছর চোরছাচরা ধরে তো আপনাদের লাইফ তো একদম অতিষ্ঠ হয়ে উঠেছে। তা কদিন আছেন? দিন 6-7 দিন। আপনি কি এ হোটেলে উঠেছেন? না না, আমি এই পাশেরটায় উঠেছি। আচ্ছা ঠিক আছে, দেখা হবে, চলি। বিলাস মজুমদার চলে গেলেন। সমাদ্দারও তাড়াতাড়ি করে নিজের ঘরে ফিরল। যা ভেবেছি ঠিক তাই। কি হলো? বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াতে মোহিনী সেন নামে কোনো স্টুডেন্ট নেই। তার মানে? বললাম তো, গোলমেলে ব্যাপার। মহিলার উদ্দেশ্য ভালো ঠেকছে না। কি করে বুঝলে? ধরে নিচ্ছি তার নাম সঠিক বলছে, কিন্তু অকিউপেশন লুকাচ্ছে কেন? সেটা কি শুধু আমার কাছে, নাকি অন্য কোনো ব্যাপার? আর আমার ওনাকে কেন জানি না চেনা চেনা লাগছে, কোথাও যেন দেখেছি। সেদিন মাঝরাত্রি থেকে হঠাৎ বৃষ্টি আরম্ভ হলো। বৃষ্টির ছাটে ঘরে জল ঢুকতে লাগলো জানলা দিয়ে। ঈশা তাড়াতাড়ি করে উঠে জানলা বন্ধ করতে গিয়ে হঠাৎ দেখল দূরের জঙ্গলের মধ্যে কিছু আলো। সে তাড়াতাড়ি করে সমাদ্দারকে ডাকলো। শুনছো, একবার ওঠো না। সমাদ্দার গভীর ঘুমলেও ঈশার ডাকে তার ঘুম ভাঙল। কি ব্যাপার? ওগুলো কিসের আলো? সমাদ্দার ভালো করে দেখার পর বলল, টর্চের আলো। ভেরি ইন্টারেস্টিং। তার কিছুক্ষণ পরই ফের হাতিদের আর্তনাদ। সেই আওয়াজ রীতিমতো একটা ভয়ের পরিবেশ সৃষ্টি করল। কাল বন দফতরের লোকেদের সাথে কথা বলতেই হবে। সকালবেলায় ঈশা সমাদ্দার বেরিয়ে পড়ল বক্সার উদ্দেশ্যে। ফিরল সেই দুপুরবেলা। এসে দেখল তাদের হোটেলের সামনে অনেক পুলিশ দাঁড়িয়ে। কি ব্যাপার? গন্ডগোল। জগদীশ এসে সমাদ্দারকে বলল, স্যার, এই লজে থাকতো একজনের লাশ পাওয়া গেছে জঙ্গলে। সে কি, কার? এখনো নাম জানা যায়নি। বড়বাবু জানতে পেরেছেন। আপনি লজে আছেন তাই আপনাকে একটু ডেকে পাঠিয়েছেন। সমাদ্দার ঈশার দিকে চাইল। ঈশা চোখের ইশারায় তাকে সম্মতি দিল। তুমি এখানেই থাকো, আমি ফিরে এসে সব বলছি। এই বলে সমাদ্দার জগদীশের সাথে চলল থানার উদ্দেশ্যে। থানায় পৌঁছে সমাদ্দার সেখানকার ওসির সাথে দেখা করল। আসুন আসুন, গ্ল্যাড টু মিট ইউ স্যার। আমি গৌতম চক্রবর্তী। নমস্কার, শশাঙ্ক সমাদ্দার। কি ব্যাপার, কার লাশ পাওয়া গেছে? আর বলবেন না মশাই, আইডেন্টিটি বার করতে গিয়ে তো কাল ঘাম ছুটে গেল। নামটা তো জানলাম আপনাদের হোটেলের গেস্ট লিস্ট চেক করে। তারপর রুম সার্চ করে একটা প্রেস কার্ড পেলাম। সময় টিভির জার্নালিস্ট মোহিনী সেন। বলেন কি? মোহিনী সেন জার্নালিস্ট? রাইট, মনে পড়েছে।
মাস 6 আগে একটা কেসে ওনাকে একটা ইন্টারভিউ দিয়েছিলাম। কিছুতেই মনে পড়ছিল না। কি স্মার্ট! আমার চোখেও ধুলো দিয়ে গেল। তাই আমার প্রথম দিন থেকে চেনা চেনা লাগছিল। চিনতেন নাকি? ওই আর কি। তবে আমার একটু সন্দেহ হয়েছিল বটে। কি সন্দেহ? উনি বলেছিলেন উনি বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার স্টুডেন্ট, কিন্তু কাল রাতে একটা ভুল ইনফরমেশন দেওয়ায় আমার সন্দেহ হয়। তাই আমি বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াতে কল করি। সেখান থেকে জানতে পারি যে মোহিনী সেন নামে কোনো স্টুডেন্ট ওখানে নেই। তখন থেকেই একটু সন্দেহ হয়, কিন্তু সে যে এইভাবে। বুঝলা? তা মৃত্যুর কারণ? ঘাড়ের কাছটা একটা গভীর ক্ষতচিহ্ন আছে। সেটা বাঘ নাকি অন্য জন্তুর সেটা বোঝা যাচ্ছে না, বাট আসল কারণ সেটা নয়। তাহলে? পেটের একটু ওপরে একটা গভীর ক্ষতচিহ্ন। কোনো ধারালো বস্তু দিয়ে তাকে খুন করা হয়েছে। বডি কি পোস্টমর্টমে গেছে? আগে হ্যাঁ, তবে এরকম ঘটনা এর আগেও ঘটেছে। 3 মাস আগে এক কাঠুরিয়া আর তারপর একজন লোকাল গাইড, ও ঠিক এইভাবেই মারা যায়। বন দপ্তরের লোকেদের বিশ্বাস বাইসনের কাজ। বাইসন? হ্যাঁ, একমাত্র ধারালো বস্তু বলতে আছে বাইসনের সিং। তাহলে শুনুন, আমার মনে হয় না এ কাজ কোনো জন্তু করেছে। গতকাল আমি জঙ্গল সাফারিতে গিয়ে গুলি চলার শব্দ পেয়েছি। শুধু তাই নয়, রাত্রিবেলা জানলা দিয়ে জঙ্গলের মধ্যে আলোও দেখেছি। এরকম অস্বাভাবিক কিছু জিনিস আমার চোখে পড়েছে। আপনারা চাইলে তদন্ত করে দেখুন। স্যার, আমাদের টিম অনেক তদন্ত করেও কিছু পাইনি। আমরা চাই আপনি যদি একবার, আমি কমিশনারের কাছে কথা বলেছি এই নিয়ে। আমি জানি আপনি হলিডে করতে এসেছেন, এসব কেসে জড়াতে চান না, তবু একটা রিকোয়েস্ট আর কি। সমাদার একটু ভেবে বলল, বেশ, করব। তবে হ্যাঁ, কিছু কন্ডিশন আছে। আমি যে তদন্ত করছি সেটা যেন বাইরের কেউ জানতে না পারে, কারণ এখানে অনেকেই আমাকে চেনে। আর জলপড়ার জঙ্গলে ওখানে কয়েকদিন যদি ট্যুরিস্ট চলাচল বন্ধ রাখতে পারেন তো ভালো হয়, কারণ ওটা এখন ক্রাইম সিনের পর্যায়ে পড়ে। আর খুব ভালো হতো যদি জগদীশকে আমার সাথে দিতেন। ওনার তো জঙ্গলে ঘোরাঘুরি করার অভ্যাস আছে। বেশ, তো আমি ওনাকে বলে দিচ্ছি, আপনার যখন প্রয়োজন হবে ওনাকে ডেকে নেবেন। আমি আগে একবার লজে ফিরে আমার কিছু জিনিসপত্র নিয়ে আসি, তারপর একবার জঙ্গলে যেতে চাই কিছু অনুসন্ধান করতে। জগদীশকে যদি তখন একবার পাওয়া যেত ভালোই হতো, সঙ্গে একটা জিপ। নিশ্চয়ই। ইতিমধ্যে একজন কনস্টেবল এসে জানালো যে লোকালয়ে ফের হাতি ঢুকে সব তছনছ করছে। গৌতম বাবু বেরিয়ে গেল আর সমাদদার লজে ফিরে গেল। ঘরে ঢুকতেই ঈশা উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলো, কি গো, কে মারা গেছে? মোহিনী সেন। হোয়াট? কিভাবে? সে অনেক গল্প, তবে বলে রাখি উনি কোনো বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া স্টুডেন্ট নয়, বরং সময় টিভির জার্নালিস্ট। আপাত দৃষ্টিতে খুন। ঈশা মুখ ভার করে বসে পড়ল। লোকাল পুলিশ কিছু কিনারা করতে পারছে না, তাই আমাকেই কেসটা নিতে হলো। আমি দরকার পড়লে ছুটি এক্সটেন্ড করে বাকি ঘোড়া ঘুরে নেব। হ্যাঁ ঠিক আছে, কিন্তু শোনো, তুমি কিন্তু একা একা জঙ্গলে গিয়ে কোনো কিছু করবে না। সঙ্গে কাউকে নিয়ে যাবে, দরকার হলে পুলিশ নিয়ে যেও। আর তুমি কিন্তু রুমে সাবধানে থাকবে, কোনো দরকার হলে আমাকে ফোন করবে। আর জগদীশের নাম্বারটা রেখে দাও, আমাকে না পেলে ওকে ফোন করো। ঘরে বেল বাজলো। একজন বয় জানালো যে নিচে জগদীশ এসছে। সমাদদার তৈরি হয়ে নিচে নামলো। স্যার বলছি, একটা না কথা ছিল। বলুন। বলছি আপনি হলিডে করতে এসছেন, আপনি এসবে জড়িয়ে বেকার কেন ফাঁসবেন বলুন তো? পুলিশের হাতে ব্যাপারটা ছেড়ে দিলে হতো নাকি? একজন জার্নালিস্ট খুন হওয়া মানে তো। দেখুন, খুন যেই হোক না কেন, জঙ্গলে যে একটা কারবার চলছে সেটা আমি হাড়ে হাড়ে বুঝতে পারছি। এই কারবার বেশি দিন চললে মুশকিল, তাই আমাকে নামতেই হবে। আর আরেকটা কথা মনে রাখবেন, ফাঁসতে আর হাসতে দুটোই শশাঙ্ক সমাদ্দারের বেশ ভালো লাগে।
আমাকে ওই জায়গাটায় নিয়ে চলুন যেখান থেকে মোহিনীর লাশ পাওয়া গেছে। সমাদদার সেই জায়গার দিকে রওনা দিল যেখান থেকে মোহিনীর লাশ পাওয়া গেছে। পথে সে কিছু ময়ূর আর 2-4খানা হরিণ দেখল, কিন্তু কোনো উত্তেজনা দেখল না। সেখানে পৌঁছে সমাদদার জায়গাটা ভালো করে অনুসন্ধান করতে লাগলো। আচ্ছা জগদীশ, আপনার তো জঙ্গলে ঘোরার অভ্যাস, আপনি কি বলেন যদি মোহিনী বাঘের হাতেই মারা গিয়ে থাকেন তাহলে তাকে এই স্পটেই মারা হয়েছে? আজ্ঞে না স্যার, বাঘ কখনো তার শিকারকে যেই জায়গায় মেরেছে সেই জায়গাতেই খায় না, তাকে মেরে নিয়ে অন্য জায়গায় নিয়ে গিয়ে খায়। তাহলে তো ঘষটে নিয়ে যাওয়ার দাগ থাকবে। বাঘ তার শিকারকে এমন করেই মুখে করে নিয়ে যায়, সেটা মাটি টাচ করবে না, আর তার উপর কাল রাতে বৃষ্টি হয়েছে, তাতে দাগ খুঁজে পাওয়ার চান্সেস না বললেই চলে। বুঝলাম। মোহিনীর চশমাটা যদি পাওয়া যেত। যাই হোক, আপনি একটু এদিক ওদিক দেখুন তো কিছু পান কিনা। হঠাৎ একটা শব্দ, বার্কিং ডিয়ার। তার মানে তো এই জঙ্গলে বাঘ আছে। হ্যাঁ স্যার, বার্কিং ডিয়ারের আওয়াজ তো প্রায় শোনা যায়। কিছুক্ষণ পরে এদিক ওদিক কিছু না পেয়ে সমাদদাররা যখন ফিরছে তখন তারা দেখলো একদল কাঠুরিয়া এসছে গাছ কাটছে। এ কি, ওরা কারা? গাছ কাটছে? জানি না তো স্যার, এই জঙ্গলে তো গাছ কাটা মানা। এই কারা তোমরা? হাত দিতেই তারা ছুটে পালালো, আর সমাদদারও তাদের পেছনে ছুটলো। ছুটতে ছুটতে সমাদদার একজনকে ধরলো, তাদের মধ্যে লেগে গেল হাতাহাতি। জঙ্গলের আনাচে কানাচে থেকে বেরিয়ে এলো আরো 7-8 জন লোক। সমাদদার একা হাতে তাদেরকে ঠিক করলো। প্রত্যেকের মুখে একটা ছোট বাঁশি ছিল। তাদের মধ্যে একজন সেটা বাজাতেই গাছ থেকে আরো 2টো লোক এসে সমাদদারের গলাটা চেপে ধরল। তাদের দুজনকেও সমাদদার নিজে হাতে মাটিতে শুইয়ে হাত চেপে ধরল। অমনি একজন মুখ থেকে ব্লেড বার করে সমাদদারের হাতে চালিয়ে দিল। হাত ছেড়ে যাওয়ায় তারা সবাই পালালো আর জঙ্গলের মধ্যে কোথাও একটা হারিয়ে গেল। সমাদদার এমন একটা জায়গায় গিয়ে পৌঁছলো, দেখলো সেখানে অর্ধেক গাছ কাটা। তার একটু সন্দেহ হলো। ফিরে এসে সে জগদীশকে বলল, এই জঙ্গলে কাঠ পাচার হচ্ছে, ফরেস্ট রেঞ্জারের সাথে আমার কথা বলার দরকার, আসুন তো। স্যার, আপনার তো রক্ত বেরোচ্ছে, ফার্স্ট এড এক্ষুনি করতে হবে। ওসব বাদ দিন, আগে চলুন। সমাদদার রেঞ্জারের সাথে কথা বলল। তিনি এই ব্যাপারটাকে এক প্রকার কোনো গুরুত্বই দিলেন না। তার মতে এই জঙ্গলে বহুকাল আগে কাঠুরিয়ারা গাছ কাটত, তখন থেকেই সেই গাছ নাকি ওইভাবেই পড়ে আছে। আজ যারা এসছিল তারা নাকি বন দফতরের লোক। সমাদদার থানায় পৌঁছল। গৌতম বাবু জানালেন, আসুন স্যার, কিছু পেলেন? জলপোড়ার জঙ্গলে নিশ্চয়ই কিছু চোরা কারবার চলছে, বেআইনি ভাবে কাঠ পাচার। এরকম কোনো খবর আপনার কাছে আছে? এরকম তো কোনো খবর নেই। জঙ্গলে ঢোকার আর কোনো এন্ট্রান্স আছে? আপনাদের টুরিস্ট লজের পেছন দিয়ে তো রাস্তা গেছে। আই সি। তার মানে নিষেধাজ্ঞা জারি করলেও তো ওখান দিয়ে অনায়াসে কেউ ঢুকতে পারে। আপনি ইমিডিয়েট পুলিশ পোস্টিংয়ের ব্যবস্থা করুন আর জঙ্গলে ফোর্স পাঠান ইমিডিয়েটলি, যাতে তারা কিছু খুঁজে পায়। বেশ, আপনি লজে যান, কোনো রিপোর্ট থাকলে আমি আপনাকে জানাচ্ছি। জগদীশ, স্যারকে লজে ড্রপ করে দিয়ে এসো। সমাদদার লজে ফিরে গিয়ে দেখলো বিলাসবাবু তার লজের বাইরে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছেন। সমাদদারকে দেখেই সে বলে উঠল, কি মশাই, আপনার তো পোয়া বারো, নিশ্চয়ই পুলিশ আপনাকে এই কাজে জড়িয়েছে। আজ্ঞে না, বলেছিল কিন্তু আমি না করে দিয়েছি। ভালো করেছেন মশাই, ফালতু ঝামেলায় জড়িয়ে লাভ নেই। আচ্ছা, আপনার স্ত্রীকে তো দেখছি না।
ওর শরীরটা ভালো নেই, তাই ঘরে আছি। আচ্ছা আচ্ছা, আইসি। তা কাল তো আপনি জঙ্গলে গেছিলেন, মাথা কাটা মন্দির দেখলেন নাকি? মাথা কাটা মন্দির? সেটা আবার কি? শুনে তোছি এই জঙ্গলেই আছে। আমি তো মশাই খোঁজ খবর পেয়ে ভেবেছিলাম যাব। খুব নাকি প্রাচীন একটা মন্দির। ভেবেছিলাম আজ যাব, কিন্তু এসে তো দেখছি ফেঁসে গেলাম। ধুর ধুর, আশাটাই বৃথা হলো। কাল সকালে ভাবছি ফিরে যাব। আচ্ছা, বাই দ্য ওয়ে, আপনি কি করেন সেটা জানা হলো না। আমার নিজস্ব ব্যবসা আছে ইলেকট্রনিক্সের। কুচবিহারের মাথা ভাঙা ঠিক তার মুখেই আমাদের দোকান। আপনার সঙ্গে আলাপ হয়ে খুব ভালো লাগলো। আচ্ছা চলি, নমস্কার। বিলাস মজুমদার চলে গেলেন। সমাদদার লজে ঢুকতে যাবে এমন সময় গৌতম বাবুর ফোন। কিছু বিশেষ পেয়েছেন নাকি? আচ্ছা, আসছি। সমাদদার ফের রওনা দিল। সেখানে পৌঁছে সে জানল ব্যাপার কি। আমি তো ফোর্স নিয়ে জঙ্গলের পথে যাচ্ছি, রাস্তায় যথাযথ আবার হাতির পাল। একটু সন্দেহ হলো, সোজা বন দপ্তরের কর্তাকে চেপে ধরলাম। তিনি তো মানতে নারাজ। তারপর ওনাকে সঙ্গে করে এই জঙ্গলে গিয়ে খোঁজ করলাম। গভীর জঙ্গলে ঢুকে তো আমার চোখ কপালে উঠে গেল মশাই। ঝোপের ধারে পালে পালে হরিণের মৃতদেহ। বেশ কিছু দূর যেতে দেখলাম 3-4টে হাতি মরে পড়ে আছে। প্রত্যেকটা হাতির দাঁত ভাঙা, এমনকি হরিণগুলোর শিং নেই। জল পড়ার জঙ্গলে যে প্রচারদের আনাগোনা চলছে সে তো জানতামই না মশাই। আজ তো সন্ধে হয়ে গেল। কাল আপনাকে জায়গাটায় নিয়ে যাব। তবে আমি ফোনে ছবি তুলে নিয়েছি, এই দেখুন। সমাদদার ছবিগুলোকে ভালো করে দেখল। যা বুঝছি, আমার মনে হচ্ছে কাঠ নয়, বরং অন্য কিছু পাচার হচ্ছে। ইতিমধ্যে আমরা বন দপ্তরের কর্তাকে অ্যারেস্ট করেছি অন স্পট। যা কথা জানা যাবে আপনাকে জানাবো। বেশ, আপনি একটা কাজ করুন, মাথাভাঙা থানায় একবার একটা ফোন করুন, আর যা জিজ্ঞেস করতে বলছি করুন, তারপর আমাকে জানাবেন। বেশ। আজ তো সন্ধে হয়ে গেল, কাল সকালে একবার জঙ্গলে যাব আপনার সাথে, জায়গাটা ভালো করে দেখার জন্য। সমাদদার লজে ফিরে দেখল ঈশা চিন্তিত মুখে ঘরে বসে আছে। এসেছো তুমি? সারাদিন একটা ফোন পর্যন্ত করনি। এদিকে আমার চিন্তায় চিন্তায় সময় পাইনি। তুমি খেয়েছো? তোমাকে ছাড়া আমি কখনো খাই? দাঁড়াও, অর্ডার দি। ওরা রাতে ঘরেই ডিনার করছিল। সেই সময় আবার জানলা দিয়ে হাতির ডাক শুনতে পেল তারা। সমাদদার ঈশাকে সারাদিনের ঘটনা খুলে বলল। রাত্রিবেলা শুতে যাওয়ার আগে হঠাৎ ঈশা দেখল যে দরজার সামনে একটা কাগজ পড়ে আছে। ঈশা সেটা তুলে সমাদদারকে দেখালো। তাতে লেখা, বিপদের মুখে পড়তে না চাইলে ঘরের ছেলে ঘরে ফিরে যাও। মানে? গুড, হুমকিও এসে গেছে। তার মানে সিনেমা ক্লাইম্যাক্সও নিকটে। পরের দিন সকালে সমাদদার, গৌতমবাবু ও জগদীশ মিলে গেল জঙ্গলে। গৌতমবাবু তাকে সেই জায়গাগুলোতে নিয়ে গেল যেখানে সে আগের দিন মরা হরিণ আর হাতি দেখেছিল। কাল রাতেও হাতির ডাক শোনা গেছিল। আপনাকে পুলিশ পোস্ট লাগাতে বলেছিলাম। লাগিয়ে তো ছিলাম প্রায় সব দিকেই, কিন্তু তারা ভাগল বা। অ্যাজ এক্সপেক্টেড। আর কালকে যেই কাজটা বলেছিলাম সেটা করেছেন? অক্ষরে অক্ষরে মিলে গেছে আপনার কথা। এই জঙ্গলে মাথা কাটা মন্দির বলে কোনো মন্দির আছে কি? হ্যাঁ আছে তো, উত্তর পশ্চিম দিকে। সে এক প্রাচীন পুরনো মন্দির, কিন্তু এখান থেকে সে বহু দূর। আবার পায়ে হেঁটে না গেলে চিনতে পারবেন। চলুন তো। তারা তিনজন পায়ে হেঁটে পুরো জঙ্গল ভ্রমণ করে এগোতে লাগলো সেই মন্দিরের দিকে। শুকনো পাতার ওপর দিয়ে বন বাদার পেরিয়ে তারা হেঁটে চলেছে মাইলের পর মাইল। হঠাৎ একটা লম্বা ডোরাকাটা সাপ তাদের দিকে এগিয়ে আসছে। কিছুক্ষণ তারা থমকে দাঁড়িয়ে রইল। সাপটা শব্দ করতে করতে পাশের ঝোপে ঢুকে গেল।
সমাদার একটা লম্বা নিঃশ্বাস ফেলে এগিয়ে চলল। প্রায় 40 মিনিট পর তারা পৌঁছলো সেই মন্দিরটির সামনে। এই সেই মন্দির। কালা পাহাড়ের জন্য এই মন্দিরের দেবীর মূর্তি কাটা যায়, তবে থেকেই এই মন্দিরের নাম মাথা কাটা মন্দির। প্রায় 1000 বছর পুরনো, চারদিক বট অশ্বত্থে ঢেকে গেছে। জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে শতাব্দীর পর শতাব্দী। হঠাৎ জগদীশ বলে উঠল, স্যার এদিকে একবার আসুন। তারা তড়িঘড়ি পাশের একটা ঝোপের কাছে এগিয়ে গিয়ে দেখলো একটা লম্বা ধারালো ছুরি পড়ে আছে, আর ঠিক পাশে মোহিনীর চশমা। অবশেষে পাওয়া গেল। তার মানে মোহিনীকে এখানেই খুন করা হয়েছে, আর তারপর বাঘ এসে টেনে নিয়ে গেছে ওর দেহকে। ভেরি গুড, অলমোস্ট ক্লিয়ার। শুধু একটা ক্লুয়ের প্রয়োজন। কি ক্লু? আপনারা এখানেই থাকুন তো। আপনি কোথায় যাচ্ছেন? সমাদার কোনো উত্তর না দিয়ে সোজা মন্দিরের দিকে এগিয়ে গেল, আর তারপর পকেট থেকে রিভলভার বের করে মন্দিরের ভেতরে ঢুকে গেল। স্যার, ওটার ভেতরে যাবেন না, সাপকোপ থাকতে পারে। সমাদার তোয়াক্কা করল না, সোজা ভেতরে গেল। আবার 5 মিনিট পর ফিরে এলো হাসি মুখে। আলোর সন্ধান পেতে গেলে যে অন্ধকারে প্রবেশ করতে হয়, এই প্রথম এক্সপিরিয়েন্স করলাম। যাই হোক গৌতমবাবু, আমি আজ রাত্রে এখানে একবার আসতে চাই 11টার পর, কারণ আজকে এক বিশেষ নাটক হতে চলেছে। আপনাকে যেমনটা বলছি শুনুন। সমাদার গৌতম বাবুকে সব কিছু বুঝিয়ে বলল। জগদীশ, আমার এই রিভলভারটা দিয়ে শিকার করা যায়? আপনি শিকার করেন? শুধু মানুষ, কারণ জানোয়ারদের চেয়েও হিংস্র আর দয়াহীন তারা হয়ে থাকে। সমাদার জগদীশ আর গৌতম বাবুকে কিছু জিনিস বুঝিয়ে ফিরে এলো লজে। সেদিন রাত্রিবেলা খাওয়া দাওয়া করে সমাদার জঙ্গলে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। ঈশা এসে বলল, এই রাতের বেলা না গেলেই নয়, একই কালকে ওরকম হলো। আরে জঙ্গল তো এখন সিনেমার মতো, খালি ভয় আর সাসপেন্স। যদি আমার ক্ষেত্রে ফার্স্টটা খাটে না, আর তাছাড়া আমি না গেলে ওই মরা হাতিগুলো জাস্টিস পাবে কিভাবে? তুমি কি ধরে ফেলেছ? একেবারে বেঁধে ফেলেছি, তুমি চিন্তা করো না। এই বলে ঈশা আর সমাদার দুজনেই নিচে নামলো। জগদীশ নিচেই দাঁড়িয়েছিল। সমাদার ঈশার সাথে কথা বলছে। ঠিক আছে, তুমি সাবধানে থেকো, আর আমি কাল সকালে তোমাকে ফোন করব। হঠাৎ সমাদারের জিপটা ব্লাস্ট করলো, আর চারদিকে লোক ছোটাছুটি করতে লাগলো। সমাদার ঈশাকে ঘরে পাঠিয়ে দিল। জগদীশ সঙ্গে সঙ্গে পুলিশ ডাকলো। সেদিন রাত্রিবেলা সমাদারের আর জঙ্গলে যাওয়া হলো না। পরের দিন সকালে সে ভালো করে ব্লাস্টের জায়গাটা তদন্ত করল। একটা টাইম বম ফিট করা ছিল গাড়িতে। সমাদার একে একে জিজ্ঞাসাবাদ করলো, কিন্তু কিছু জানতে পারল না। কি ব্যাপার? ওরা কি তাহলে বুঝে গেল যে আপনি? নিঃসন্দেহে, নইলে এত বাধার সৃষ্টি করতো না। যাই হোক, আপনি ঘরে আসুন, সেখানেই সব কথা হবে। আপনার নেক্সট প্ল্যান অফ অ্যাকশন? বলছি আপনি ভেতরে যান, আমি আসছি। সমাদার পাশের লজে গিয়ে বিলাসবাবুর খোঁজ করলো। তারপর শটাং সেখান থেকে তার রুমে গেল। বিলাসবাবু তার রুমেই ছিলেন। দরজা খুলেই উদ্বিগ্ন হয়ে বললেন, মিস্টার সমাদার, মাই গড, এসব কি হচ্ছে বলুন তো? হয়তো মার্ডারার মনে করছে আমি এই কেসের সাথে যুক্ত। সে তো আর জানে না যে আমি হলিডে করতে এসেছি। জায়গাটা তো একদম সেফ নয় দেখছি। এখন তো আমারও বেরোতে ভয় লাগছে। হ্যাঁ, সেই জন্যই আমি আজ এখান থেকে চলে যাচ্ছি। বুঝতেই পারছেন, সঙ্গে ওয়াইফ আছে। ভালোই করছেন। আমিও ভাবছি কালকে ভোরের ট্রেনেই ফিরে যাব। সেদিন রাত্রি 12টার পর কথা মতো সমাদার আর জগদীশ মন্দিরের ঠিক পাশে একটা ঝোপের মধ্যে আড়ি পেতে বসেছিল। ও স্যার, আর কতক্ষণ? মশায় তো পা খেয়ে নিল।
এখনো তো কেউ এলো না। চুপ। ভয় লাগছে স্যার, যদি আমাদের পেছন থেকেই বেরোয় তখন কি করব? লাইফ ইন্স্যুরেন্স আছে। মানে কি বলছেন স্যার? ওটা যেদিক দিয়ে আসা সেদিক দিয়েই আসবে, আপনি চুপ থাকুন। জয় মা, জয় মা, রক্ষা করো মা, জয় মা, জয় মা। কি হচ্ছেটা কি? চুপ, সামনে দেখুন। সামনে তাকাতেই দেখা গেল কয়েকটা টর্চের আলো জঙ্গলের ঝোপঝাড় থেকে এগিয়ে আসছে মন্দিরের দিকে। কিছুক্ষণ পর আলো আরও জোরালো হলো। বেশ কয়েকজন লোক, তাদের হাতে বড় গাছের ডাল আরও কি সব। তারা আস্তে আস্তে মন্দিরের ভেতরে ঢুকছে। শিকার হাজির, আর শিকারিও। বার্কিং ডিয়ার, অর্থাৎ আশেপাশে বাঘ আছে। বার্কিং ডিয়ারের আওয়াজ আরও জোরালো হতে লাগলো আর কিছুক্ষণের মধ্যেই। বাঘের গর্জন শুনে মন্দির থেকে লোকগুলো হৈ হৈ করতে করতে বেরিয়ে পড়ল আর এদিক ওদিক দৌড়ে পালালো। সবশেষে এক লম্বা লোক মন্দির থেকে তাড়াতাড়ি করে যেই ভেতরে গেল, অমনি পাশের ঝোপ থেকে বেরিয়ে এলো একটা বাঘ। লোকটার সামনে এসে বাঘটা দাঁড়ালো। লোকটা রীতিমতন থতমত খাচ্ছে, থরথর করে কাঁপছে। বাঁচাও, কেউ আছো? হেল্প, হেল্প! বাঘটা লোকটার সামনে দাঁড়িয়ে জিভ দিয়ে চাটতে লাগলো, আর কিছুক্ষণ পর হিংস্রভাবে যেই না লোকটার উপর ঝাঁপাতে গেল, অমনি একটা গুলির শব্দ। আওয়াজ পেয়েই বাঘটা পালালো, আর তার সাথে সাথেই লোকটাও দৌড় লাগালো, আর তার পেছনেই ধাওয়া করলো সমাদদার। ঘন বন, কাটা ঝোপ, পিছল রাস্তা। সমাদদার দৌড়চ্ছে তার শিকারের পেছনে। কিছুটা দূরে জগদীশও আসছে। হঠাৎ একটা কাটা গাছে সমাদদারের হাত কেটে গেল, কিন্তু সে দৌড় থামালো না। কিছুক্ষণ পর একটা খালি জায়গায় পৌঁছে সমাদদার গুলি চালালো। প্রথম দুবার লোকটা বেঁচে গেল, কিন্তু তৃতীয় গুলিটা লাগলো লোকটার হাতে, আর সঙ্গে সঙ্গে সে মাটিতে লুটিয়ে পড়ল। সমাদদার লাফিয়ে তার পেটের ওপর বসে পড়ল। কি রে বেটা, জঙ্গলটা কি তোর বাপের সম্পত্তি নাকি? চল এবার বাপের বাড়ি ছেড়ে একটু মামা বাড়ি ভাত খাবি, চল। গৌতম বাবু। এক হাঁক দিতেই জঙ্গলের ঝোপঝাড় থেকে বেরিয়ে এলো পুলিশরা, আর তাদের সাথে সাথে বাকি লোকগুলো। দেখুন তো এনাকে চিনতে পারেন কিনা। জয়প্রকাশ রক্ষী, 2 বছর ধরে ওর পেছনে ছুটছি। ঠিক ঠিক, এটাকে তুলে থানায় নিয়ে আসুন, বাকি কথা ওখানেই হবে। আর হ্যাঁ, মন্দিরের ভেতরে অনেক কিছু পাবেন, সেগুলো নিয়ে আসুন। হঠাৎ একটা অট্টহাসি শোনা গেল। বিলাসবাবু ওরফে জয়প্রকাশ হেসে উঠল। কি ভাবছেন, জয়প্রকাশকে ধরে ফেলে ধান্দা বন্ধ করে দেবেন? একটা জয়প্রকাশ গেলে 10টা জয়প্রকাশ আসবে। জয়প্রকাশকে ধরা এত সহজ নয়। এটাকে জিপে তো তোলো। স্যার, আপনিও এগোন, আমি বাকি জিনিসগুলো নিয়ে আসছি। পুলিশ জয়প্রকাশকে জিপে তুলল, আর সমাদদারও তাদের সঙ্গে গেল। তারা থানায় পৌঁছল। রাত তখন প্রায় শেষের দিকে। সমাদদার বলল, জঙ্গলে যে একটা চড়া কারবার চলছে সেটা আমার থেকেও আগে জেনেছিল মোহিনী, আর তাই জন্যই। কিন্তু জয়প্রকাশকে আপনি কি সন্দেহ করেন? প্রথমত মুখটা চেনা চেনা লাগছিল। 2-3 বছর আগে কলকাতা পুলিশ প্রায় ওকে ধরেই ফেলেছিল, কিন্তু পালিয়ে যায়। তারপর পুরো পশ্চিমবঙ্গের জন্য ও একটা থ্রেট হয়ে দাঁড়ায়। বিভিন্ন সময় বিভিন্ন চোরা কারবারের সাথে যুক্ত হয়েছে। প্রথম দিন থেকেই উনি আমার ওপর কোনো না কোনোভাবে আক্রমণ করে এসেছে। সেদিন রাত্রে হুমকির চিঠি, যখন সেটাতে কিছু হলো না তখন নিজে থেকেই আমার সাথে আলাপ জুড়তে এলো। কথাবার্তাটা এমনভাবে বলল যাতে কোনো না কোনো উপায় আমাকে এখান থেকে সরাতে পারে, কিন্তু তাও হলো না।
শেষটায় গাড়িতে বোমা ফিট করে ডিরেক্ট থ্রেট দিল। মিস টাইমিং হয়েছিল, প্ল্যান ছিল আমাকে শুদ্ধ উড়ানোর। তাই আজ সকালে ওনার সাথে যখন দেখা হয় আমি কনফার্ম করি যে আমি চলে যাচ্ছি এখান থেকে। জায়গাটা আমার বা আমার ওয়াইফের জন্য সেফ না। উনি হাতে চাঁদ পেয়ে গেছিলেন, আর কোনো থ্রেট রইল না। এইবার অনায়াসে কারবার চালাতে পারবেন। আর আপনি মাথা কাটা মন্দিরের ব্যাপারে কিভাবে জানলেন? গুড পয়েন্ট, ভুলেই গেছিলাম। কাল উনি আমাকে মাথা কাটা মন্দিরের ব্যাপারে জিজ্ঞেস করেন। আমি না বলার পর নিজেই কিরম দনামনা করতে থাকে। অর্থাৎ কনফার্ম হয়ে যায় তাদের ডেরা আমি এখনো ধরতে পারিনি। হঠাৎ গৌতম বাবুর ফোনটা বেজে ওঠে। হ্যালো, কি? কোথায় দেখতে পেলে? শিলিগুড়ির দিকে যাচ্ছে? আর ইউ শিওর? তুমি ফলো করতে থাকো, আমি ব্যাকআপ নিয়ে আসছি, আর আমাকে রিপোর্ট করো। কি ব্যাপার? স্যার, কোথাও একটা ভুল হয়েছে। জয়প্রকাশকে দেখা গেছে একটা কালো গাড়ি করে শিলিগুড়ির রাস্তায়। বলেন কি? হ্যাঁ স্যার, জলদি চলুন। হঠাৎ আবার সেই হাসি। কি স্যার, বলেছিলাম না জয়প্রকাশকে ধরা অত সহজ না। ওরা আর সময় নষ্ট না করে বেরিয়ে পড়ল। গল্প যে এখানেই শেষ নয় তা কোনোভাবেই তাদের মাথায় আসেনি। জলদি চালো, জলদি চালাও। হ্যালো, কি আপডেট? আচ্ছা, নিউ জলপাইগুড়ির দিকে যাচ্ছে তো? ওকে স্যার, এনজেপির দিকে। শর্টকাট নাও। গাড়ি চলছে তীব্র গতিতে। সমাদদার কলকাতার পুলিশে ফোন করলো। হ্যালো মুখার্জি বাবু, একটা ফাইল ইমিডিয়েটলি খুঁজে বের করুন তো। জয়প্রকাশ রক্ষিত, মনে আছে? হ্যাঁ, যেই কেসটা আমি আর রণজয় স্যার হ্যান্ডেল করেছিলাম। হ্যাঁ, ওই জয়প্রকাশের বায়োডেটাটা দেখে আমাকে বলুন তো যে ওর কোনো যমজ ভাই আছে কি না। হ্যাঁ, একটু তাড়াতাড়ি। এই তুমি আমার দিকে কি দেখছো? তাড়াতাড়ি চালাও, ফাস্ট ফাস্ট ফাস্ট। হ্যাঁ, পেলেন? আছে? কি নাম? ধ্রুবজ্যোতি রক্ষিত। ঠিক আছে, ধন্যবাদ গৌতম বাবু। যে ধরা পড়েছে সে জয়প্রকাশ নয়, ধ্রুবজ্যোতি। গাড়ি আরও দ্রুত গতিতে চলছে। 15 মিনিটের মধ্যে তারা এনজেপি স্টেশনে পৌঁছলো। জগদীশ সেখানে আগে থেকেই ছিল। স্যার, কালো জ্যাকেট, মাথায় টুপি, চোখে সানগ্লাস আর মুখে কালো একটা মাস্ক পরে স্টেশনে ঢুকেছে। এভরিবডি হাই অ্যালার্ট। সবাই ছড়িয়ে যাও, আর কেউ আর্মস বের করবে না আনটিল অ্যান্ড আনলেস আমি ইনস্ট্রাকশন দিচ্ছি। ও যেন বুঝতে না পারে যে আমরা এসে গেছি। এনজেপি স্টেশনে তখন সময় ভোর 4:50। হকারদের হালকা চিৎকার, কেটলির আওয়াজ, ট্রেনের হুইসেল মিলিয়ে একটা বেশ শান্ত অথচ রহস্য ঘেরা পরিবেশ। সমাদদার ও বাকি পুলিশরা সারা স্টেশনে ছড়িয়ে পড়েছে। স্টেশনে অ্যানাউন্সমেন্ট শোনা যাচ্ছে। অনুগ্রহ করে শুনবেন, গাড়ির সংখ্যা 15959 হাওড়া ডিব্রুগড় কামরূপ এক্সপ্রেস কিছুক্ষণের মধ্যে প্ল্যাটফর্ম নম্বর 3 থেকে ছাড়বে। পুলিশের দল সারা স্টেশনে ছড়িয়ে পড়েছে। সমাদদার এদিক ওদিক ভালো করে দেখছে। জগদীশ আর গৌতম বাবু চোখ কান সজাগ রেখে চলছে। ভিড়ের মধ্যে কোথায় যে লোকটা মিশে গেছে সেটা বোঝা যাচ্ছে না। ওভারব্রিজ থেকে চোখে বায়োনোকুলার লাগিয়ে রেখেছে দুজন পুলিশ। হঠাৎ সমাদদারের কি মনে হওয়ায় সে 3 নম্বর প্ল্যাটফর্মে গেল। কামরূপ এক্সপ্রেস ছাড়তে আর 5 মিনিট বাকি। হঠাৎ সমাদদারের চোখে পড়ল একটা লোক মাথায় টুপি পরে ট্রেনে উঠছে।
সমাদ্দার ছুটে গিয়ে তার কাঁধে বন্দুকটা রেখে বলল, হ্যান্ডস আপ। লোকটার সামনে ঘুরতেই সে দেখল সে জয়প্রকাশ নয়, অন্য লোক। ক্ষমা করবেন, বুঝতে পারিনি। হঠাৎ গুলির শব্দে সারা স্টেশন কেঁপে উঠল। সমাদ্দার এদিক ওদিক দৌড়ে হঠাৎ দেখতে পেল জয়প্রকাশকে। সে দৌড়ে একটা ট্রেনে ওঠার চেষ্টা করছে, কিন্তু তার আগেই সমাদ্দার দৌড়ে তার কাছে পৌঁছলো। হ্যান্ডস আপ জয়প্রকাশ, এবার সারেন্ডার কর, নইলে ট্রেনের মতন তোর জীবনটাও থেমে যাবে। জয়প্রকাশ সমাদ্দারকে কুনুয়ের বাড়ি এক ঘা দিয়ে দৌড়তে লাগে। সমাদ্দারও তার পেছনে ছোটে। চায়ের দোকান উল্টে গেল, লোকজন সরে গেল। জয়প্রকাশ সারা প্ল্যাটফর্মে ছুটে চলেছে, পেছনে সমাদ্দার। পুলিশরাও এদিক ওদিক থেকে তাকে ঘিরে নেওয়ার চেষ্টা করছে। একজন পুলিশ আটকাতে গেলে জয়প্রকাশ তাকে ধাক্কা মেরে সরিয়ে দেয়। ওভারব্রিজের ওপর দিয়ে 3 নম্বর প্ল্যাটফর্ম ছেড়ে 2 নম্বর প্ল্যাটফর্মে এসে পড়েছে তারা। এবার জয়প্রকাশের বেরোনোর কোনো রাস্তা নেই। ওভারব্রিজটাও পুলিশে পুরো ঘিরে নিয়েছে। হঠাৎ কোথা থেকে 3টে কুকুর এসে জয়প্রকাশকে সামনে থেকে আক্রমণ করল। জয়প্রকাশ পালাতে বাধা পেল, আর ঠিক সেই সময় সমাদ্দার তার পায়ে গুলি করল। জয়প্রকাশ প্ল্যাটফর্মেই পড়ে গেল। নে, তোর দৌড় শেষ। অনেক চেষ্টা করেছিস, কিন্তু মেডেলটা শেষমেশ আমার গলাতেই উঠবে। অফিসার, তোমরা কেউ কিচ্ছু প্রমাণ করতে পারবে না। আমি গেছি তো কি হয়েছে, এখনো আসল লোককে ধরা বাকি। দাঁত পরে কেলাবি, মনে রাখিস এই জঙ্গলে দাঁত কেলালে শিকারীরাও শিকারে পরিণত হয়। অফিসার, নিয়ে যান। হাতে হাত করা পরিয়ে নিয়ে যাওয়া হলো জয়প্রকাশকে। ইতিমধ্যেই স্টেশনে উপস্থিত হয়েছে একাধিক সাংবাদিক। সাংবাদিক সম্মেলনে গৌতম বাবু জানালেন, ইন্সপেক্টর সমাদ্দারের তীক্ষ্ণ বুদ্ধি আর দক্ষতায় আজ এই ভয়ঙ্কর পাচার চক্র ধরা পড়েছে। হ্যাটস অফ টু কলকাতা পুলিশ। পাশে দাঁড়িয়ে রয়েছে সমাদ্দার। তার মুখে উজ্জ্বল একটা হাসি, তার সাথে চোখে দীপ্তি। থ্যাংক ইউ স্যার, আপনি ছিলেন বলেই আজ এত বড় পাচার চক্র ধরা পড়ল। ধরা অনেক আগেই পড়তে পারতো, আপনারা যদি একটু সজাগ থাকতেন। এরপর কেটে গেছে 1 সপ্তাহ। সমাদ্দার তখনও ডিউটি জয়েন করেনি। এদিকে কলকাতা শহরে কিছু অদ্ভুত ঘটনা ঘটছে। রাত বাড়লেই আতঙ্ক নেমে আসে। গলি, রেল লাইন, ফাঁকা রাস্তাগুলো যেন আবার কিছু মনে করিয়ে দিচ্ছে। লোকজন বলছে, স্টোনম্যান কি আবার ফিরে এসছে? লোকাল পুলিশ হাত গুটিয়ে বসে, তাই ফাইল জমা পড়েছে লালবাজারে। পুলিশ কমিশনার সমাদ্দারকে ফোন করল, কিন্তু তার নাম্বার সুইচড অফ। কমিশনার তাকিয়ে থাকেন ঘড়ির দিকে, কিছুক্ষণ ভাবেন চুপ করে। হঠাৎ তার কাছে একটা মেইল আসে। Respected sir, with due respect, I would like to inform you that for few days I would like to take a break from my active duty. If any critical case arise, I request that it to be assigned to suspended officer Ronojoy Sen. I would request you and higher commissioner to withdraw his suspense, as Kolkata police still needs an officer like him. Thank you. Yours truly, Shashanko Samuddar. শুনছিলেন অভিশপ্ত অরণ্য, গল্প রচনায় সৌপ্তিক দে, গল্প পাঠে মধুবন্তী ব্যানার্জি, শশাঙ্ক সমাদ্দারের ভূমিকায় কল্যাণ বৈদ্য, ঈশার ভূমিকায় স্নেহা পল, জগদীশের ভূমিকায় স্বাগত বাসু, মোহিনী সেনের ভূমিকায় সৈমী ব্যানার্জি, গৌতম বাবুর ভূমিকায় শ্রী বিজয় কুমার বাসু, বিলাস মজুমদার ওরফে জয়প্রকাশ রক্ষিত ও অন্যান্য ভূমিকায় সৌপ্তিক দে, পুলিশ ইন্সপেক্টরের ভূমিকায় সম্ভব তালুকদার।
রেলের অ্যানাউন্সমেন্টে শ্রেয়া কর্মকার, সাউন্ড ডিজাইন, এডিট ও পর্ব পরিচালনায় শক্তিক দে, পোস্টার ডিজাইন স্বাগত বাসু। আমরা আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে খুব শীঘ্রই আবারও ফিরে আসব। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।